আমরা এখন শিখব সিম্পল ডাটা এন্ট্রি জব। ডাটা এন্ট্রি কাকে বলে? দেখিয়া দেখিয়া ডাটা টাইপ করা, তাহাই ডাটা এন্ট্রি। খুব সহজ। হ্যাঁ, বিষয়টা আসলে সহজ, যে দেখে দেখে ডাটা টাইপ করা। যেমন আমরা যখন দোকানে গিয়ে কোনো ডাটা টাইপ করাই, কম্পিউটারের দোকানে গিয়ে যে কোনো ডাটা যখন টাইপ করাই, আমরা জাস্ট কিছু লেখা দিই, সেগুলো দেখে দেখে সে টাইপ করে। এই বিষয়টা হচ্ছে টাইপ মানে ডাটা এন্ট্রি। কোনো একটা ফর্ম দেখে অথবা কোনো একটা আম, মানে লিখিত কোনো কিছু দেখে 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 টাইপ করে দেওয়া। আচ্ছা, এখন আমরা এখানে ওডেক্সে কি ধরনের ডাটা এন্ট্রির কাজগুলো করব? ওডেক্সের আমরা ডাটা এন্ট্রি ক্যাটাগরিতে অনেকগুলো কাজ পাবো। দেখুন, এই যে ওডেক্সের এই যে ডাটা এন্ট্রি ক্যাটাগরি, এই মুহূর্তে প্রায় 2942টা ডাটা এন্ট্রি কাজ আছে। তো এই ডাটা এন্ট্রি কাজগুলোর মধ্যে অনেক রকমের কাজ থাকে। তো তার মধ্যে এক রকমের কাজ হচ্ছে খুব সহজ ডাটা এন্ট্রি। তো বিষয়টা হচ্ছে যে ওরা আমাদেরকে মানে বিভিন্ন মানে বিষয়গুলো, বিভিন্ন কপিগুলো আমাদেরকে স্ক্যান করে দেয়। আমরা সেগুলো দেখে দেখে অফিসিয়াল বিভিন্ন ডকুমেন্টস আমাদেরকে স্ক্যান করে পাঠায়, আমরা সেগুলো দেখে দেখে আমরা ডাটা টাইপ করব। এটাই হচ্ছে ডাটা এন্ট্রি। আচ্ছা, আমরা সর্বপ্রথমে বুঝি যে ডাটা এন্ট্রি করার উদ্দেশ্য কি, কেন ডাটা এন্ট্রি করা হয়। উদ্দেশ্য হচ্ছে দুইটা। আচ্ছা, আমরা একটা একটা ডকুমেন্টকে কম্পিউটারে নিতে পারি দুইভাবে। একটা হচ্ছে স্ক্যান করে, আরেকটা হচ্ছে ডাটা টাইপ করে, ডাটা এন্ট্রি করে। আমরা একটা কপিকে যে কোনো একটা ফাইলকে আমরা কম্পিউটারে নিতে পারি দুইভাবে। কম্পিউটারে আমরা কেন নেব? কম্পিউটারে স্থায়ীভাবে সংরক্ষণের জন্য এবং কম্পিউটারকে দিয়ে কাজ করানোর জন্য। আমি উদ্দেশ্য যদি বলি, তাহলে স্থায়ী সংরক্ষণ এবং কম্পিউটারকে দিয়ে অ্যানালাইসিস করানো। আমরা কোনো একটা কিছু ডাটা এন্ট্রি করি দুইটা উদ্দেশ্যে। একটা হচ্ছে কম্পিউটারকে দিয়ে কম্পিউটার স্থায়ীভাবে সংরক্ষণ করার জন্য, আর একটা হচ্ছে সেই তথ্য এবং উপত্যগুলোকে অ্যানালাইসিস করার জন্য। তো এখন দেখুন, আমরা যে স্ক্যান করি, এখন একটা জিনিসকে কম্পিউটারে নেওয়া যায় দুইভাবে। একটা হচ্ছে স্ক্যান করে কম্পিউটারে ইনপুট করা যায়, আর একটা হচ্ছে ডাটা দেখে দেখে ডাটা টাইপ করে এন্ট্রি করা যায়। কোনটা ইজিয়েস্ট? স্ক্যান করে কম্পিউটারে নেওয়াটা সহজ, নাকি ডাটা দেখে দেখে ডাটা টাইপ করে ডাটা এন্ট্রি করে কম্পিউটারে নেওয়াটা সহজ? নিশ্চয়ই এটা স্ক্যান করে। এখন দেখুন, এই যে বিভিন্ন অফিসের যে ফর্মগুলা, সাপোজ এই যে ব্যাংক, আমরা যখন ব্যাংকে অ্যাকাউন্ট করতে যাই, আমাদেরকে একটা ফর্ম ফিল আপ করতে বলে। এরপর ফর্মটা তারা কম্পিউটারে সেভ করে রাখে। আমরা যখন মোবাইলের সিম কিনি, তখন আমরা একটা ফর্ম ফিল আপ করি এবং সেই ফর্মগুলো তারা দেখে দেখে কি করে আবার টাইপ করে। এখন এখন মোবাইল কোম্পানি অথবা ব্যাংক, তাহলে আমাদের ইনফরমেশনগুলো সেভ করে রাখার জন্য কোনটা ইজিয়েস্ট? তারা কি স্ক্যান করে সরাসরি রাখলে সহজ হবে, নাকি ডাটা দেখে দেখে ডাটা টাইপ করলে সহজ হবে? হ্যাঁ, অবভিয়াসলি স্ক্যান করে রাখলে সহজ হবে, কম ঝামেলায় তারা কম্পিউটারে সেভ করে রাখতে পারবে। বাট কম্পিউটারে যখন তারা স্ক্যান করে সেভ করে রাখবে, তাহলে সংরক্ষণ কাজটা হচ্ছে তারা স্থায়ীভাবে সংরক্ষণ করতে পারছে, বাট সেটা দিয়ে অ্যানালাইসিস করা যাবে না। ফার্স্ট রিকোয়ারমেন্ট ফুলফিল হচ্ছে, বাট সেকেন্ড রিকোয়ারমেন্ট ফুলফিল হচ্ছে না। আমরা একটু বিষয়টা দেখি যে কেন হচ্ছে না। দেখুন, এটা হচ্ছে একটা স্ক্যান কপি, আর এটা হচ্ছে একটা এমএস ওয়ার্ড ফাইল। তো আমরা এমএস ওয়ার্ড ফাইলকে আমরা ইচ্ছে মতো আমরা চেঞ্জ করতে পারি, আমরা কাট কপি পেস্ট আমরা সব কিছুই করতে পারি, ছোট বড় যেটা ইচ্ছে আমরা সেটা করতে পারি। কোনো একটা ডাটাকে আপনি যদি টাইপ করে ঢুকান কোনো একটা অফিস ফাইলে, সাপোজ এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট, আপনি যে কোনো ফরম্যাটে টাইপ করে যদি সেইটাকে কম্পিউটারে ইনপুট করেন, তাহলে আপনি সেটাকে চেঞ্জ করতে পারবেন, এডিট করতে পারবেন। বাট যদি আপনি সেটাকে
পিডিএফ ফরম্যাটে ঢোকান। সাপোজ এটা হচ্ছে একটা পিডিএফ ফাইল, আপনারা দেখেই বুঝতে পারছেন পিডিএফ ফাইল। দেখুন এই পিডিএফ ফাইলকে কোনো কাট কপি করার অপশন আমি পাবো না, এখানে কাট কপি করার কোনো অপশন নেই, কাট কপি সেভ কোনো কিছুরই কোনো অপশন নেই, মানে আমি কোনোভাবে এটাকে চেঞ্জ করতে পারবো না। এখানে আমি ডিলিট করব, তারও কোনো অপশন নেই দেখুন। তাহলে এই যে পিডিএফ ফাইলকে আমরা কোনোভাবেই চেঞ্জ করতে পারবো না, বাট আমরা কোনটাকে চেঞ্জ করতে পারবো, আমরা এমএস ওয়ার্ড ফাইলকে আমরা চেঞ্জ করতে পারবো। তাহলে আমাদের যে অফিসিয়াল ফাইল, সাপোজ আমাদের ব্যাংকের যে ফাইল ফর্মগুলা, আমরা ব্যাংক অ্যাকাউন্ট করার সময় যে ফর্মগুলো ফিল আপ করি, তো সেই ফর্মগুলো যদি ব্যাংক কম্পিউটারে স্ক্যান করে কম্পিউটারে সেভ করে রাখতো, তাহলে সেগুলোকে কোনোভাবেই এডিট করা সম্ভব হতো না, যার ফলে এগুলা ইউজলেস হয়ে যেত, কারণ আমাদের সবগুলো ইনফরমেশন যে চেঞ্জ করতে হবে। কিন্তু আচ্ছা, প্রথমত এগুলা কোনো কোম্পানি ইউজ করতে পারবে না, চেঞ্জ করতে পারবে না, এবং দ্বিতীয়ত কোনো ধরনের কোনো অ্যানালাইটিক্যাল সফটওয়্যার এগুলোকে অ্যানালাইসিস করতে পারবে না, মানে কোনো ফাইন্ডিং, সার্চিং, সর্টিং কোনো কিছুই করা যাবে না, মানে কোনো ডাটাবেস সফটওয়্যার এগুলো নিয়ে কাজ করতে পারবে না, এগুলো জাস্ট আমরা দেখতে পারবো। আবার দেখুন, যদি আমরা এমএস ওয়ার্ডে সেভ মানে কোনো একটা ওয়ার্ড ফরম্যাটে আমরা যদি জিনিসগুলোকে সেভ করে রাখি, তাহলে আমরা এটিকে কাট কপি পেস্ট, ফাইন্ডিংস, সার্চিং, সর্টিং, যত রকমের এডিট সম্ভব আমরা সবগুলোকে করতে পারবো। যেমন আমি ফাইন্ড দিচ্ছি, কন্ট্রোল এফ, আমি দিলাম যে ফুয়েল শব্দটা কোথায়, ফাইন্ড নেক্সট, এই যে চলে এসছে ফুয়েল, মানে সে কম্পিউটার ফাইন্ড আউট করতে পারছে। তার মানে আমরা কম্পিউটারে সব ধরনের আমরা এডিট করতে পারবো, এবং পাশাপাশি আমরা অ্যানালাইটিক্যাল কাজগুলো আমরা করতে পারবো। ওকে, তাহলে কোম্পানি কিভাবে করলে কোম্পানির জন্য সুবিধা হবে, মানে স্ক্যান করে কম্পিউটারে ঢুকলে সুবিধা হবে, নাকি টাইপ করে জিনিসগুলোকে আবার দেখে দেখে টাইপ করলে সুবিধা হবে? হ্যাঁ, বুঝতেই পারছেন যে জিনিসগুলোকে দেখে দেখে টাইপ করলেই সুবিধা হবে। ওকে, তাহলে এখন দেখে দেখে টাইপ করা, তাহলে কোম্পানি কিভাবে কাজটা করবে, মানে আমাদেরকে যে কাজগুলো দেবে সেগুলো কিভাবে দিবে, আমাদেরকে স্ক্যান কপিগুলো পাঠিয়ে দিবে। এই যে স্ক্যান কপিগুলো, এই যে আমি যেভাবে একটা ফাইল এখন ডাউনলোড করে নিলাম, এই যে এই কপিগুলো এইভাবে আমাদেরকে কোনো একটা ওয়েবসাইটে দিবে, অথবা আমাদেরকে ইমেইলে আমাদেরকে সেটা সেন্ড করবে, অ্যাটাচমেন্ট আকারে সেন্ড করবে, অথবা কোম্পানি তার ওয়েবসাইটে আমাদেরকে এই স্ক্যান কপিগুলো রাখবে। এই যেমন আমরা এখন একটা ওয়েবসাইটে গিয়ে আমরা এই স্ক্যান কপিগুলো নিচ্ছি, এই যে সাইটে গিয়ে আমরা স্ক্যান কপিটা নিলাম, এই যে অনেক বড় একটা স্ক্যান কপি। এইভাবে বায়ার তার ওয়েবসাইটে স্ক্যান কপিগুলো রাখবে, এই যে ওয়েবসাইটে আমাদের স্ক্যান কপিটা আমি দেখতে পাচ্ছি। এরপরে আমরা যেটা করবো, আমরা জাস্ট এমএস ওয়ার্ড খুলবো, খুলে আমরা এখান থেকে দেখে দেখে টাইপ করব। আমরা তার আগে এটাকে একটু ছোট করে নিই, মিনিমাইজ করে নিলাম, মিনিমাইজ করলাম, মানে আমরা দুইটা মনিটর এখানে আমরা বানিয়ে ফেলবো, করলাম। দেন আমরা এমএস ওয়ার্ড খুলবো, আমরা এমএস ওয়ার্ডকে একটু ছোট করি, দেখুন এটা আমি নিচে আনলাম। বেশ, আমি এখন উপরে দেখবো, উপরের গুলো দেখে দেখে আমি নিচে টাইপ করব। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আমি উপরেগুলো দেখবো, এটা আস্তে আস্তে নিচে নামাবো, এরপর আমি এখানে টাইপ করব। এটা হচ্ছে ডাটা এন্ট্রি, মানে সহজ কথায় বায়ার আমাকে স্ক্যান কপিগুলো দিবে, আমি সেই স্ক্যান কপিগুলো খুলবো, খুলে আমি সেগুলো দেখে দেখে আমি টাইপ করব। এটাই ডাটা এন্ট্রি। আমরা এখন শিখব সফটওয়্যার দিয়ে আমরা কীভাবে ডাটা এন্ট্রি করব। এখন ধরুন এই যে এই ফাইলটা, সাপোজ 300 পেজের একটা 3000 পেজের একটা ডকুমেন্ট, অথবা সাপোজ 10,000 পেজের একটা ডকুমেন্ট, 10,000 পৃষ্ঠা টাইপ করতে আপনার কতদিন লাগবে? কমপক্ষে 3 মাস লাগবে। এখন যদি আপনি চান এই 10,000 পেজ টাইপিং আপনি সফটওয়্যার দিয়ে মাত্র 10 মিনিটে করিয়ে ফেলতে পারেন। হ্যাঁ, বিষয়টা আসলে খুবই সহজ। আপনি সফটওয়্যার দিয়ে সেগুলোকে কনভার্ট করাবেন, মানে সে পিডিএফ ফরম্যাট থেকে আপনাকে ওয়ার্ড ফরম্যাটে এনে দিবে। মানে জাস্ট আপনি এই পিডিএফ পুরো ফাইলটাকে জাস্ট আপনি সফটওয়্যারে ছেড়ে দিলেই, অথবা সফটওয়্যারকে লোকেট করিয়ে দিলেই
সে আপনাকে তাৎক্ষণিকভাবে এই সবগুলো জিনিস আপনাকে এমএস ওয়ার্ডে সে আপনাকে টাইপ করে দিবে। এখন আমাদেরকে সফটওয়্যার পেতে হবে। তাহলে সফটওয়্যার পাওয়ার জন্য আমরা কোথায় যাব? আমরা আমাদের যত সফটওয়্যার লাগুক না কেন আমরা সফটওয়্যারগুলো গুগলে সার্চ করে আমরা নিয়ে নিতে পারবো। দেখুন আমি গুগলে সার্চ করে একটা সফটওয়্যার নিয়ে নিচ্ছি। আমি এখানে লিখলাম, আপনারা কিওয়ার্ডসটা লিখে রাখতে পারেন, ফ্রি ডাউনলোড পিডিএফ টু ওয়ার্ড কনভার্টার সফটওয়্যার। আপনারা এই কিওয়ার্ডসটা আপনারা লিখে রাখেন, ফ্রি ডাউনলোড পিডিএফ টু ওয়ার্ড কনভার্টার সফটওয়্যার। এই কিওয়ার্ডসটা লিখে সার্চ করলেই অনেকগুলো সফটওয়্যার আপনি দেখতে পাবেন, অনেক সফটওয়্যার চলে এসছে। তো আমি যে কোনো একটা জায়গায় ক্লিক করছি, সাপোজ আপনি এখানে ক্লিক করতে পারেন। মানে অনেক সফটওয়্যার আমরা পাবো, তো একটা যদি ভালো কাজ না করে আমরা ওইটাকে ক্লোজ করে আমরা আরেকটা সফটওয়্যার ডাউনলোড করবো। এইভাবে আপনি যতগুলো ইচ্ছা অতগুলো ফ্রি সফটওয়্যার আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। আপনি বুঝতেই পারছেন যে এখানে জাস্ট ডাউনলোডে ক্লিক করলেই আমাদের সফটওয়্যারটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর আমরা সফটওয়্যারটা ইনস্টল করতে পারবো। আমি সফটওয়্যারটা ডাউনলোড করে দেখাচ্ছি। আমি এখানে ডাউনলোডে ক্লিক করলাম। তারপর সেভ ফাইল, আমার সফটওয়্যারটা ডাউনলোড হচ্ছে। এরপর আমরা এইখানে ক্লিক করব, এটা ডাউনলোড হয়ে গেল। দেন রান, দেন ইয়েস। দেখুন আমাদের সফটওয়্যারটা ডাউনলোড হয়ে এখানে জমা আছে। এখন আমরা ইনস্টল করছি, মানে কোনো একটা সফটওয়্যার ডাউনলোড হওয়ার পরে আমরা ডাবল ক্লিক করে সেটাকে ইনস্টল করব। দেন ইয়েস, ইয়েস, নেক্সট, নেক্সট, ফিনিশ। এই যে সে সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেল। দেখুন সেই মানে সফটওয়্যারটা আমরা যেটা চাচ্ছিলাম। এখন দেখুন একটা পিডিএফ ফাইলে আমরা কিভাবে এই সফটওয়্যারের মাধ্যমে কিভাবে আমরা কাজটা করব। আপনি জাস্ট ব্রাউজে ক্লিক করবেন, ব্রাউজে ক্লিক করে একটা পিডিএফ ফাইল আপনি ধরিয়ে দিন। দেখুন আমাদের এই ডকুমেন্টসে থাকা এই পিডিএফ ফাইলটি আমরা এখন কনভার্ট করব। দেখুন অনেক বড় একটা পিডিএফ ফাইল, অনেক বড় একটা পিডিএফ ফাইল। এখন আমরা এই পিডিএফ ফাইলটাকে আমরা ওয়ার্ডে কনভার্ট করব। দেখুন আমি যাচ্ছে এখানে ব্রাউজ, সিলেক্ট পিডিএফ ফাইল ফর কনভার্সন। অ্যাকচুয়ালি এই যে ফ্রি ওয়্যারগুলা মানে ছোটোখাটো সফটওয়্যারগুলো ইউজ করা একদমই সহজ, কারণ এখানে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে যে আপনি কীভাবে কাজটা করবেন। সিলেক্ট পিডিএফ ফাইল ফর কনভার্সন, আমরা এখান থেকে ব্রাউজ করে ফাইলটি সিলেক্ট করে দেব। ব্রাউজ করলাম, দেন আমি যাচ্ছি ডকুমেন্টসে। এই যে এই ফাইলটা আমি ধরিয়ে দিলাম। ওকে, ফাইলটি আমি সিলেক্ট করে দিলাম। দেন দেখুন সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে এখানে চলে আসলো যে সেটা কোথায় আউটপুট হবে, মানে কোথায় সেটা দেখা যাবে। এখানে হচ্ছে সি ইউজার পাবলিক ডকুমেন্টস পিডিএফ, সি ইউজার পাবলিক ডকুমেন্টস পিডিএফ, মানে সেম জায়গায় এই যে পিডিএফ নামে ডকুমেন্টসের আন্ডারে পিডিএফে থাকবে, মানে ডকুমেন্টসের পরে ডকুমেন্টসের পিডিএফ ফাইল হিসেবে থাকবে। আর এখানে দেখা যাচ্ছে কি ডকুমেন্টসেই থাকবে, বাট সেটা ডক ফাইল হিসেবে, মানে ডকুমেন্ট ফাইল হয়ে তার পাশেই জমা থাকবে। মানে আমাদের আসল ফাইলটা হচ্ছে আমাদের পিডিএফ ফাইলটা ডকুমেন্টসের মধ্যে আছে, আর ওইটা কনভার্ট হয়ে ডকুমেন্টস ফাইল তৈরি হবে, এবং সেই ডকুমেন্টস ফাইলটা কোথায় বসে থাকবে সেটা ডকুমেন্টসেই, মানে ওই ডকুমেন্টস ফোল্ডারে,
এই পিডিএফ ফাইলটা যেখানে ছিল তার পাশে গিয়ে বসে থাকবে। এটা মানে অটো জেনারেট হবে, এটা জন্য আমাদের কোনো কিছু করতে হবে না। ওকে, দেন আপনি চাইলে এটা চেঞ্জ করে দিতে পারেন, আউটপুটে যে কোনো জায়গায় চেঞ্জ করে দিতে পারেন। আপনি চাচ্ছেন সিতে, অথবা যদি আপনি ইতে অথবা ডিতে রাখেন সেটা আপনি আপনার প্রয়োজন মতো চেঞ্জ করে দিতে পারবেন। এরপর যে দেখুন কনভার্ট পেজেস, অল পেজেস করবেন নাকি কোন কোন পেজ নাম্বার করবেন। যাই হোক, বাকিগুলো আপনি দেখলে বুঝতে পারবেন। তারপর আপনি ফন্ট, কি ফন্ট আপনি দিবেন, এই ওকে, এগুলো আপনি বুঝতে পারবেন। দেন আপনি জাস্ট ক্লিক করবেন কোথায়, কনভার্ট টু ওয়ার্ড ডকুমেন্ট। আমি ক্লিক করলাম, দেখুন ক্লিক করার সাথে সাথে সেটা কনভার্ট হচ্ছে 8%, 10%। দেখুন অনেক বড় একটা ফাইল, সেটা খুব অল্প সময়ের মধ্যে সেটা কনভার্ট হয়ে যাচ্ছে। দেখুন আমাদের মেসেজ আসলো যে কনভার্সন কমপ্লিট। ওকে, দেখুন আমাদের সেই ডকুমেন্টটা ওপেন হয়ে গেল। এখন দেখুন এখানে আমরা ইচ্ছে মতো, এই যে কার্সারটা চলে এসেছে, এখন আমরা ইচ্ছে মতো চেঞ্জ করতে পারবো, এডিট করতে পারবো। এই যে দেখুন, আপনি এরপর দেখলে বুঝতে পারবেন, এই যে মানে সেটা ডকুমেন্ট ফরম্যাটে চলে আসছে। দেখুন এমএস ওয়ার্ডের মধ্যেই সে ইয়াটা মানে চলে এসছে, পুরো পিডিএফ ফাইলটা কপি হয়ে এমএস ওয়ার্ডের মধ্যে চলে এসছে। তার মানে পিডিএফ থেকে এমএস ওয়ার্ডে কনভার্ট হয়ে গেল। দেখুন আমরা একটু ডাউনলোডে দেখি, মানে এটা কোথায় জমা হলো। দেখুন আমাদের এই আসল পিডিএফ ফাইলটা, এবং পিডিএফ ফাইলের পরে এই যে পিডিএফ 55 আমরা যেটাকে কনভার্ট করেছি, এবং এইটা কনভার্ট হওয়ার পরে ঠিক তার পাশে গিয়ে একটা এমএস ওয়ার্ড ফাইল হিসেবে বসেছে। মানে এটা হচ্ছে আমাদের পিডিএফ ফাইল, এবং এটা কনভার্ট হওয়ার পরে এটা হয়েছে। মানে আমাদের আগের যে ফাইলটা, পিডিএফ ফাইলটাও আমাদের মানে অটুট থাকবে, এটাও মানে কোনো চেঞ্জ হবে না। প্লাস তার পাশাপাশি আরেকটা ফাইল তৈরি হবে, এমএস ওয়ার্ডের আরেকটা ফাইল তৈরি হয়ে এখানে বসে যাবে। তো আশা করি এই যে সফটওয়্যারের মাধ্যমে ফাইল কনভার্টের বিষয়টি বুঝতে পেরেছেন। তো একইভাবে আপনি যে কোনো সফটওয়্যার দিয়ে আপনি কাজ করাতে পারবেন। সবগুলো সফটওয়্যার দিয়ে কাজ করানোর মূলনীতি একই, মানে সেম প্রসেস, সেম প্রসিডিউর। এই যে দেখুন আমরা যে সফটওয়্যারটা ডাউনলোড করলাম সেটার আইকন, এই যে আইকনটা, ফ্রি পিডিএফ টু ওয়ার্ড কনভার্টার, জাস্ট এখানে আপনি ডাবল ক্লিক করলে সফটওয়্যারটা খুলবে। তো আপনি আশা করি বুঝতে পেরেছেন। তো আমি একটা সফটওয়্যার ডাউনলোড করে দেখালাম। আপনারা যে কোনো সফটওয়্যার ডাউনলোড করাতে পারবেন, যে কোনো সফটওয়্যারকে দিয়ে আপনারা কাজ করাতে পারবেন। সাপোজ এখানে যদি আপনি গুগলে সার্চ করেন, আপনি অনেকগুলো সফটওয়্যার পাবেন, যে কোনো সফটওয়্যার দিয়ে আপনি এই কাজটি করাতে পারবেন। দেখুন অনেক সফটওয়্যার, যে কোথাও ক্লিক করে আপনি সফটওয়্যার পেতে পারেন এবং সেটাকে দিয়ে কাজ করাতে পারেন। আমরা দেখলাম সফটওয়্যার দিয়ে আমরা খুব সহজে আমরা অনেক বড় একটা পিডিএফ ফাইলকে অথবা স্ক্যান করা ফাইলকে আমরা এমএস ওয়ার্ডে কনভার্ট করে ফেলতে পারি। আচ্ছা, তাহলে বায়ার কেন করে না? বায়ার কেন আমাদেরকে কাজ দেয়? সে তো নিজে কাজটা সফটওয়্যার দিয়ে করিয়ে ফেলতে পারতো, তাহলে সে নিজে না করে কেন সে টাকা খরচ করে? এতে মেবি দুইটা কারণ হতে পারে। হয়তো বায়ারের কাছে টাকার অভাব নেই, অথবা বায়ার বোকা। না, আসলে এসব কিছুই না। আসল বিষয়টা হচ্ছে যে সফটওয়্যার দিয়ে আমরা যখন কোনো কাজ করাই, তখন সফটওয়্যার কাজটা 100% করতে পারে না, কারণ সফটওয়্যার অনেক ভুল করে। সাপোজ স্ক্যান কপিতে এরকম একটা দাগ আছে, আপনার লেখা আছে, লেখার মধ্যে কি এরকম একটা দাগ আছে, একটা কলমের দাগ আছে, তাহলে সে কলমের দাগটাকে সফটওয়্যারে কি মনে করবে, সেটাকে মনে করবে আই অথবা এল, মানে একটা অ্যালফাবেট মনে করবে। আবার স্ক্যান কপিতে কোনো একটা ছাপা অস্পষ্ট আছে। এখন সফটওয়্যার মানুষরা আমরা নিজ গুণে বুঝে নিতে পারি, ছাপা অস্পষ্ট থাকলেও, বানান ভুল থাকলেও আমরা সেগুলো নিজ গুণে বুঝে নিতে পারি। বাট সফটওয়্যার সেগুলো বুঝে না, এবং সে যদি কোথাও যদি ছাপা অস্পষ্ট পায়, সে মনে করবে যে এখানে কোনো অ্যালফাবেট নেই, এখানে কোনো লেখা নেই। তো বুঝতেই পারছেন। তো সফটওয়্যার, মানুষের কাজ কখনোই সফটওয়্যার পুরোপুরিভাবে করতে পারে না। সফটওয়্যারের কাজে ভুল হয়, তখন আমাদের কাজ হচ্ছে সেই ভুলগুলা ডিটেক্ট করা। মানে মেশিন তো আমরা সফটওয়্যার দিয়ে যখন আমরা ডাটা এন্ট্রি করাবো, তখন সেখানে 60% কারেক্ট হয়, 40% ভুল থাকে। এই ভুলগুলা আমরা দেখে দেখে, মানে এই যে 40% যে এরর, আমরা সেই 40% এররগুলা
ডিটেক্ট করে আমাদেরকে আবার সেগুলো শুদ্ধ করে লিখতে হয়। তো এই 40% এররকে আমরা কীভাবে ডিটেক্ট করব? আমরা সে আসল কপির সাথে লাইন বাই লাইন আমরা মিলাবো, আমাদের যে কনভার্ট করা ফাইলটাকে লাইন বাই লাইন মিলাবো, এবং যেখানে যেখানে প্রবলেম, যেখানে যেখানে মিলবে না, আমরা সেখানে আমরা মানে সেগুলোকে কারেকশন করবো, ম্যানুয়ালি কারেকশন করব। তো এতে করে আপনার সময় কম লাগবে। মানে আচ্ছা, কারেকশনের জন্য আপনার হয়তো আরো 10-15 দিন লাগবে। সাপোজ একটা 3 মাসের একটা কাজ, 10,000 পেজ। তো 10,000 পেজ আপনি মাত্র 10 মিনিটে কনভার্ট করে ফেলতে পারবেন। বাট আরো 15-16 দিন লাগবে আপনারা এটাকে এডিট করার জন্য। তাহলে বুঝতেই পারছেন, যেই কাজ করে মানে টোটাল আপনার সফটওয়্যার দিয়ে যদি আপনি কাজ করেন আপনার লাগছে 15 থেকে 16 দিন। বাট যদি আপনি ম্যানুয়ালি কাজটা করেন আপনার লাগছে 3 মাস। তো সফটওয়্যার দিয়ে কাজ করালে সুবিধা হচ্ছে যে আমরা কম সময়ে কাজটা করতে পারছি। যেখানে সফটওয়্যার দিয়ে করালে, ম্যানুয়ালি করলে 3 মাস, আর সফটওয়্যার দিয়ে করলে 3 থেকে 6 মাস। সরি, সফটওয়্যার দিয়ে করালে আপনার এই যে 15 থেকে 16 দিন। তো আশা করি বুঝতে পেরেছেন যে বায়ার আমাদেরকে কেন কাজ দেয়। ডাটা এন্ট্রি কাজের মার্কেট। ডাটা এন্ট্রি কাজের মার্কেটটা কত বড়? আসলে ডাটা এন্ট্রি কাজের মার্কেটটা অনেক অনেক বড়। আপনি ধরুন শুধুমাত্র চিটাগংয়ে জিসির মোড়ে কতগুলা ডাটা টাইপ করার মানে দোকান আছে, অথবা মনে করেন শুধু কোড বিল্ডিং এ কতগুলা যে ডাটা টাইপ করার দোকান পাবেন, কমপক্ষে 60-70টা। জিসির মোড়ে কমপক্ষে 30-40টা পাবেন। তো এই শুধুমাত্র চিটাগংয়ে আপনি যদি সারা চিটাগংয়ের পার্সপেক্টিভে যদি আপনি চিন্তা করেন, পুরো চিটাগংয়ে কতগুলো দোকান আপনি ডাটা এন্ট্রি পাবেন। এখন দেখুন এই যে মানে পুরো চিটাগংয়ে কি কি পরিমাণ কাজ হয়, আবার সারা দেশের পার্সপেক্টিভে চিন্তা করেন, সারা দেশে কি পরিমাণ কাজ হয়, এবার সারা বিশ্বে কি পরিমাণ কাজ হয়। তো অ্যাকচুয়ালি ডাটা এন্ট্রি কাজের মার্কেটটা অনেক অনেক বড়। দেখুন আমাদের মতো ছোট্ট একটা দেশে কি পরিমাণ ডাটার কাজ হয়। আমাদের যখন এই যে আদমশুমারি হয়েছিল, 16 কোটি মানুষের জন্য 16 কোটি ফর্ম তৈরি হয়েছিল, যে মানে স্বেচ্ছাসেবকরা এসে ঘরে ঘরে ফর্মগুলো ফিল আপ করে নিয়েছিল। পরে এগুলোকে মানে যে ক্যালকুলেশন হয়েছে এটা কিন্তু কম্পিউটারে হয়েছে। মানে এই 16 কোটি ফর্ম দেখে দেখে আবার কম্পিউটারে টাইপ করতে হয়েছে। তাহলে অনেক বড় একটা ডাটা এন্ট্রির কাজ। আমাদের যখন ন্যাশনাল আইডি কার্ড তৈরি হয়েছিল তখনও এই বিভিন্ন ডাটাগুলো নিয়ে মানে ডাটাগুলো টাইপ করতে হয়েছিল। 16 কোটি মানুষের জন্য 16 কোটি ডাটা টাইপ করতে হয়েছিল। তাহলে বিষয়টা বুঝতেই পারছেন যে ডাটা এন্ট্রি কাজের মার্কেটটা কত বড়। তো আমাদের মতো ছোট্ট একটা দেশে যদি এত পরিমাণ ডাটা টাইপের কাজ থাকে, তাহলে বিদেশে, দেশের বাইরে যেখানে ব্যবসা বাণিজ্য বেশি, সেখানে কি পরিমাণ কাজ আছে। অনেক সময় অনেক মানে কোম্পানিগুলোর কাগজে অনেকগুলো ফর্ম তৈরি হয়। সাপোজ কোম্পানিগুলো যখন আপনার কোনো একটা জরিপ করে তখন কাগজে অনেকগুলো ফর্ম তৈরি হয়। সে ফর্মগুলো তারা কি করে, সে কাগজের যে সে ফর্মগুলা তারা কম্পিউটারে ইনপুট করার জন্য তারা আমাদেরকে স্ক্যান করে দেয়, আমরা সেগুলোকে টাইপ করে দিই। তো এই হাজার হাজার লাখ লাখ ফর্ম এরকম তৈরি হয়, হাজার হাজার লাখ লাখ কাগজের ফর্ম তৈরি হয়। এই সবগুলো কাগজের ডকুমেন্টসকে কম্পিউটারে ইনপুট করতে হয়। তো বুঝতেই পারছেন যে ডাটা এন্ট্রির মার্কেটটা অনেক বড়। তো আপনি যদি একটা চেইন ধরতে পারেন আপনি অনেক অনেক কাজ করতে পারবেন। তবে আবার এটাও ঠিক যে ডাটা এন্ট্রির কাজটা হচ্ছে রোবোটিক জব, মানে আপনার এই কাজটা বেশি দিন করতে ভালো লাগবে না। মানে এটা একটা যে একই কাজগুলো আপনি বারবার করতে করতে এগুলো বোরিং হয়ে যাবেন। এই কাজটা হচ্ছে একেবারে একেবারে যে পড়াশোনা করেনি তার জন্য, মানে যার আর কিছুই করার নাই, হয়তো সে ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করছে, তার আর কিছু করার নাই। তো এই কাজগুলো আপনার খুব বেশি দিন করতে বিরক্ত লাগবে। তাহলে আমরা ডাটা এন্ট্রির কাজ কেন শিখছি? খুব ভালো কথা। আমরা ডাটা এন্ট্রির কাজ শিখছি এই জন্য যে আমাদের এসইওর কাজ করতে গেলে আমাদের ডাটা এন্ট্রির কাজ করতে হবে। আর তাছাড়া আমরা যে কাজই করি না কেন টুকটাক ডাটা সব জায়গাতে টাইপ করতে হবে, মানে এন্ট্রি করতে হবে। আপনি যদি গ্রাফিক্সের কাজ করেন সেখানেও আপনাকে ডাটা টাইপ করার প্রয়োজন হবে। তো সেই জন্য আমরা ডাটা এন্ট্রির বিষয়টা শিখলাম।